ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তাপস দাস। আজকের দর্শনের ক্লাসের পক্ষ থেকে এবং এলিট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দর্শনের লজিক ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সঙ্গে কিছু গল্প করার জন্য। তো আজকে আমরা যে নতুন কিছু শিখব, যে আগের আমরা শিখেছিলাম যে সত্য সারণী এবং তার সাহায্যে কিছু লজিক, কিন্তু আজকে আমরা শিখব নতুন আর এক ধরনের লজিক, যেটা কিন্তু সত্য সারণী নয়। সত্য সারণীর অনেক অ্যাঙ্গেল অনেক রকম শিখিয়েছি, জানিয়েছি, করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা আর একটা ওভারঅল ক্লাস নেব, যে পুরো যতগুলো আইটেম করেছি সত্য সারণী তাদের সামগ্রিকভাবে একটা প্রবলেম সলভিং ক্লাস নেব। তাই তোমাদের আগে সমস্যাগুলো যদি আসে তবে, আর যদি সমস্যা না আসে তাহলে তো কোনো ব্যাপার না। আজকে আমরা আলোচনা করব নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে ভেন চিত্র। এই ভেন চিত্র করতে গেলে যা প্রয়োজন তা বুলীয় ভাষ্য। নতুন একটা বুলীয় ভাষ্য ও ভেন চিত্র, এই দুটো মিক্সড। তো আজকে আলোচনা করব ওই বুলীয় ভাষ্য সম্পর্কে। তারপরের ক্লাসে আলোচনা করব আমরা সেই বুলীয় ভাষ্যের উপর নির্ভর করে কিভাবে ভেন চিত্র নির্ণয় করা যায়, সেই লজিক গুলো আমরা তোমাদেরকে শিখাবো বা দেখাবো। দেখবে একদম সহজ, যদি ভালো করে মনোযোগ দেখো, একদম সহজ। তুমি বা তোমাদের প্রত্যেকে বলছি একদম সহজ ভাবেই শিখে যাবে। তাহলে আগে চলো, তাহলে আজকে আমরা শুরু করি যে বুলীয় ভাষ্য ও ভেন চিত্রের চ্যাপ্টার অন্তর্গত বুলীয় ভাষ্য কি জিনিস। তার আগে বলি যে আমরা যে সেকেন্ড সেমিস্টারের বা দ্বিতীয় সেমিস্টারে যে লজিকগুলো আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে আবর্তন, বিবর্তন, নিরপেক্ষ ন্যায়, এই যে অমাধ্যম অনুমান, স্ববিবর্তন যে করেছিলাম, তারপরে করেছিলাম বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা করেছিলাম। এই সমস্ত লজিক গুলো একটা পার্ট, এই লজিক গুলো একটা পার্ট। এইগুলো হচ্ছে কি গতানুগতিক যুক্তিবিজ্ঞানী, অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানী, কিন্তু আধুনিক যুগের লজিক। যেমন ধরো একটু আগে আমরা শিখলাম না, বা আগের আমরা শিখেছি না যে সত্য সারণী। হ্যাঁ, ওই সত্য সারণী তাও সে গতানুগতিক যুক্তিবিজ্ঞানী, সে প্রাচীন যুক্তিবিজ্ঞানী, অ্যারিস্টটলিয়ান যুক্তিবিজ্ঞানী। কিন্তু আজকে যেটা আমরা শিখবো বা আজকে যে লজিকগুলো শিখবো সেগুলো হচ্ছে কি আধুনিক যুক্তিবিজ্ঞানী। আধুনিক কালের যুক্তিবিজ্ঞানী এই লজিক গুলো আবিষ্কার করেছে, সৃষ্টি করে গেছেন। তাহলে একদিকে হলো অ্যারিস্টটলিয়ান মানে অ্যারিস্টটলীয় দর্শন বা লজিক, আর আরেক দিকে হলো আধুনিক যুক্তিবিজ্ঞানী। কারা? জর্জ বুল এবং জন ভেন। প্রথমে জর্জ বুল এই আধুনিক যুক্তিবিজ্ঞানের সূচনা করেছেন। তিনি লজিক গুলোকে, এই যে অ্যারিস্টটলের যে বচন ছিল এ ই আই ও, এই চারটা বচনকে তিনি এক ভাষ্যের দ্বারা, লিপির দ্বারা প্রকাশ করেছেন। এই বচনগুলোকে লিপি বা ভাষ্যের দ্বারা প্রকাশ করেছেন। সেই লিপি বা ভাষ্যকে বলা হয়, নাম দিয়েছেন তার নাম অনুসারেই বুলীয় ভাষ্য বা লিপি। এই বুলীয় ভাষ্য বা লিপিটা হচ্ছে আধুনিক কালে যুক্তিবিজ্ঞানীর লজিক। এটা কিন্তু প্রাচীন না, প্রাচীন কিন্তু বচনগুলো এ ই আই ও, এই চারটা যে বচন, সেইগুলোর আবর্তন, বিবর্তন, বস্তু বিবর্তন যা কিছু করেছি আমরা, অমাধ্যম, মাধ্যম, সমস্ত কিছু, এমনকি এই সেমিস্টারের সত্য সারণী পর্যন্তও কিন্তু প্রাচীন গতানুগতিক অ্যারিস্টটলের লজিক। আজকে যেটা শিখবো, আজকে জানবো, সেটা হচ্ছে কি আধুনিক লজিক, আধুনিক যুক্তিবিজ্ঞানের লজিক। সেটা জর্জ বুল, তার লজিক। এর পরের ক্লাসে আমরা শিখবো যে জর্জ বুলের অন্তর্গত কেন্দ্র করে জন ভেন, তিনি আবার ওই লিপিটাকে, ভাষ্যটাকে ছবির দ্বারা প্রকাশ করেছেন, চিত্রের দ্বারা প্রকাশ করেছেন। তাই তার নাম দিয়েছেন ভেন চিত্র, যাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আধুনিক যুক্তিবিজ্ঞানে কারা কারা?
একটা জর্জ বুল আর জন ভেন, আরো আছে। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো একটা জর্জ বুল, একটা জন ভেন। এই দুটো হচ্ছে আধুনিক কালের যুক্তি বিজ্ঞানী। তিনি লজিক গুলোকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে করেছেন, সেইগুলো আমরা শিখব। আশা হচ্ছে বুঝতে পেরেছো যে এই ভেন চিত্র বা বুলীয় ভাষ্য হচ্ছে কোথাকার আধুনিক কালের যুক্তি বিজ্ঞানীর লজিক। ঠিক, এই দেখো ছবি দেখে তোমরা বুঝতে পারছো এই টাইপের হচ্ছে ছবি। কিভাবে করতে হয় না, ঘাবড়াবে না, আমি তো আছি। তোমাদের সুন্দরভাবে হাতে ধরে ধরে ছবি এঁকে তোমাদের শিখিয়ে দেবো সেই ভেন চিত্র কিভাবে করতে হয়। আর এই ভেন চিত্র যে কিভাবে করতে হয় তার আগে জানতে হবে তার লিপি বা ভাষ্য কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে তোমাকে করতে হবে ভেন চিত্র। তাহলে আজকে আমরা জানবো যে বুলীয় ভাষ্য সম্পর্কে, লেকচারে বুলীয় ভাষ্য জানবো। এই বুলীয় ভাষ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এরপর ক্লাসে আলোচনা করব আমরা ভেন চিত্র কিভাবে করতে হয়। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। চলো, প্রথমে আমরা কিছু বিষয় জানবো যে এই যে বুলীয় ভাষ্য। তো এক্ষেত্রে ধরো আমরা ধরি এ, ই, আই আর ও, 4টা বচন। এই 4টা বচন বুলীয় ভাষ্য বা জর্জ বুল তিনি বলেছেন যে এই দুটো বচন সামান্য, যেটা আগেও ছিল, আর এই দুটো বিশেষ আগেও ছিল, এখনো আছে। এবার এই সামান্য দুটো বচনকে তিনি তার চিত্রে এই সমান বা ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করেছেন। তাহলে কি এই দুটো হচ্ছে ইকুয়াল টু 0, তার আর কিছু আছে সেটা পরে বলছি উদ্দেশ্য বিধেয়। আর এই দুটোকে তিনি বিশেষ বচনকে তিনি নট ইকুয়াল টু দ্বারা প্রকাশ করেছেন। তার মানে সামান্য বচন ইকুয়াল টু 0 আর বিশেষ বচন নট ইকুয়াল টু 0। এই বিষয়গুলো তিনি প্রকাশ করেছেন। এখনো বুঝতে পারবে না, একটু পর দেখে বুঝতে পারবে। সেটা কি দেখে নাও। ধরো এই যে দেখো নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য নির্ণয়, আমরা শিখেছিলাম যে এ, ই, আই, ও 4টা বচন। এটাও দেখো শিখেছিলাম আমরা এই 4টা বচন কি ভাষাতে হয়, সকল মানুষ হয় মননশীল, এটা স্যাম্পল শিখেছিলাম। কিন্তু আমরা এই যে এই পর্যন্ত শিখেছিলাম, এইটা আমরা শিখিনি। দেখো এই 1 নম্বর বচন, প্রথাগত আকার, এইগুলো আমরা শিখেছিলাম কার গতানুগতিক যুক্তি বিজ্ঞানে। কিন্তু এবার জর্জ বুল এসে তিনি এই আকারগুলোকে বা এই বচনকেই তিনি এই বুলীয় ভাষ্য আকারে প্রকাশ করেছেন। এই সূত্র মনে রাখবে যে এ বচনটা হলে তার বুলীয় ভাষ্য কি হয়, এস পি বার, এই চিহ্নকে বলা হয় বার, বি এ আর, বয়াকার র, বার বলা হয়। কি বলা হয়? বার। তাহলে বলবো এস পি বার ইকুয়াল টু 0। কেন আমি বললাম না এ বচন আর ই বচন হয় ইকুয়াল টু 0, আর আই আর ও হয় নট ইকুয়াল টু 0। দেখো তো এবার ই বচনের বা এই কোন স্কুল নয় কলেজ এই বচনটার বা কোন নয় পি এই বচন যে কোনো হোক না কেন, ই বচন হলেই তার বুলীয় ভাষা কেমন, এস পি ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0। আবার দেখো যে আই বচনে বুলীয় ভাষা কেমন, এস পি নট ইকুয়াল টু 0, আর ও বচনে হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0। এই জিনিসগুলো একটু মনে রাখবে যে কোনটা কি বচনে বুলীয় ভাষ্য হচ্ছে। ঠিক আছে, এবার শুধু সব ক্ষেত্রে যদি এ বচনের এটা হবে তার মানে নেই। কেন বলতো, উদ্দেশ্য বিধেয়তে কিছু যুক্ত আছে, হয়তো উদ্দেশ্য বিধেয়তে কি যুক্ত বা অন্য উদ্দেশ্য বিধেয়, সেক্ষেত্রে তো এটা হবে না। এটা কিন্তু আকার, স্ট্রাকচার।
মানে এবচন সাধারণত এরকম হয় যদি উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কিছু যুক্ত না থাকে, তবে এরকম। কিন্তু উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে যদি অযুক্ত থাকে, নয় নর্থ থাকে, তাহলে চেঞ্জ হয়ে যায়। কেমন হবে স্যার? দেখা গেল যে উদ্দেশ্যের আগে অযুক্ত আছে, তবে এই যে অ আছে না, এই অটাকে ধরা হয় বার চিহ্ন, অটাকে ধরা হয় বার চিহ্ন, বা নন, নট, নও, নেগেটিভ গুলো, এগুলোকে বলে বার চিহ্ন। তা ওইগুলো থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা সাধারণত মনে রাখো, এ মানেই এসপি বার সমান 0, ই মানেই এসপি সমান 0, আই মানে এসপি নট ইকুয়াল টু 0, ও মানে এসপি বার নট ইকুয়াল টু 0। এ হচ্ছে আমাদের বুলীয় ভাষ্য। এটা কে আবিষ্কার করেছেন? জর্জ বুল। তিনি এইগুলো অ্যারিস্টটলীয় যুক্তিকে, বচনকে তিনি এই আকারে প্রকাশ করেছেন। সেইগুলো কিভাবে করেছেন সেইগুলো আমরা জানবো, বুঝবো। ঠিক আছে, চলো। এখানে এই যে কিভাবে করেছেন এইগুলো জানতে গেলে এখানে কিছু কিছু জানতে হবে। যে শূন্য শ্রেণী কি? দেখো, এই যে সমান দিয়েছি না, সমান 0, এটাকে বলে শূন্য শ্রেণী। কি জিনিসটা? তাহলে জর্জ বুল বলছেন যে শ্রেণীর অন্তর্গত কোন সদস্য বাস্তবে অস্তিত্ব নেই, সেই শ্রেণীকে বলা হয় শূন্য শ্রেণী। বলি, যে শ্রেণীর অন্তর্গত কোন সদস্য বাস্তবে অস্তিত্ব নেই, তাহলে সেই শ্রেণীকে বলা হয় শূন্য শ্রেণী। এক্সাম্পল দিই আমরা, ঘোড়ার ডিম একটা শ্রেণী। তাহলে ঘোড়ার ডিম শ্রেণীটাকে, এই ঘোড়ার ডিম পৃথিবীতে কোথাও তার অস্তিত্ব কি আছে? তার ঘোড়ার ডিম শ্রেণীটার কোন সদস্য বা কোথাও পাওয়া যাবে না, তার অস্তিত্ব নেই। তার ঘোড়ার ডিম শ্রেণীটাকে বলা হয় শূন্য শ্রেণী। এবার তো বলি মানুষ, মানুষ শ্রেণীটার, দেখো তো, মানুষ শ্রেণীটার সদস্য তুমি, আমি, সেই সদস্য, এটা প্রত্যেকে মানুষ। এই যে প্রত্যেকে মানুষ, তা এই যে আমি আছে, অবশ্য আছে, অস্তিত্ব আছে। তোমার অবশ্য অস্তিত্ব আছে, ওর অস্তিত্ব আছে। তাহলে মানুষ শ্রেণীটার সদস্য এই পৃথিবীতে মানুষগুলো অস্তিত্ব আছে। তা অস্তিত্ব আছে মানে তিনি কিন্তু শূন্য শ্রেণী হলেন না। শূন্য শ্রেণী মানে কি? যার সদস্য বাস্তবে অস্তিত্বই নেই। যেমন সোনার পাহাড়, এই শ্রেণীর অস্তিত্ব আছে না? কোথাও নেই। আছে? মৎস্যকন্যা কোথাও নেই। আকাশ কুসুম, এই শ্রেণীটার সদস্য বাস্তবে নেই। এইগুলোকে বলা হয় শূন্য শ্রেণী। আর তার অপোজিট কি? তার অপোজিটটা হলো যে অশূন্য শ্রেণী। এই অশূন্য শ্রেণী একই, এর অপোজিটটা অশূন্য মানে যেটা শূন্য নয়, অশূন্য মানে যেটা শূন্য নয় তার অশূন্য। আর নিশূন্য, নি মানে অশূন্য। এই যে অশূন্য বা নিশূন্য শ্রেণী মানে কি? যেটা শূন্য শ্রেণী নয়, তার মানে এর পুরো অপোজিট। কি বলবো? যে শ্রেণীর অন্তর্গত একজনের সদস্যের অস্তিত্ব আছে, বা যে শ্রেণীর অন্তর্গত অন্তত পক্ষে একজনের অস্তিত্ব আছে, সেই শ্রেণীকে বলবো আমরা অশূন্য শ্রেণী। ধরো উদাহরণ দিলাম যে মানুষ, এই মানুষ নামক শ্রেণীটার, আমি মানুষ, তুমি মানুষ, এ মানুষ, তার পৃথিবীতে কোন একজনের অস্তিত্ব আছে মানেই সেটা অশূন্য। যেমন তুমি আছো, আমি আছি, সে আছে, এই যে মানুষ শ্রেণীর অস্তিত্ব নিশ্চয় আছে। তাহলে মানুষ শ্রেণীর অস্তিত্ব আছে বলেই ওই মানুষ শ্রেণী হয়ে গেল কি? অশূন্য শ্রেণী। আর এই অশূন্য শ্রেণীকে আমরা প্রকাশ করবো কার দ্বারা? নট ইকুয়াল টু দ্বারা। দেখো, ইকুয়াল টু 0 যদি হয় তাহলে শূন্য হয়ে গেল। তো এইখানে যদি বলি এইখানে কিছু একটা দিলাম যে সমান শূন্য, তাহলে কি এটা কি শূন্য শ্রেণী হয়ে গেল। আর এই যে নট ইকুয়াল টু দিলাম মানে অশূন্য হয়ে গেল, শূন্য নয়। অশূন্য মানে যেটা শূন্য নয়। তার মানে এই কলম ধরি, কলম শ্রেণীর অন্তর্গত তার সদস্য এই কলম, এই কলম, এই কলম, এই কলম নিশ্চয় অস্তিত্ব আছে।
তাহলে কলম তো আছে, অনেক জিটার কলম, অনেক এবার পেন্ডিং কলম, অনেক মন্টেক কলম, কলম তো আছে। তাহলে এই কলম শ্রেণীটার তার সদস্য বাস্তবে অস্তিত্ব আছে, তাই কলমটা হয়ে গেল অশূন্য শ্রেণী। আর যার সদস্য বাস্তবে নেই তাকে বলা হয় শূন্য শ্রেণী। আসলে শূন্য শ্রেণীকে বোঝানোর জন্য জর্জ বুল সমান শূন্য দিয়ে প্রকাশ করেছেন, আর অশূন্য শ্রেণীকে বোঝানোর জন্য জর্জ বুল নট ইকুয়াল টু 0 দিয়ে প্রকাশ করেছেন। আর শূন্য শ্রেণী হলো এ এবং ই বচন, আর অশূন্য শ্রেণী হলো আই এবং ও বচন। একটু আগে দেখালাম বিষয়টা আমরা। এবার চলো এইগুলো থিওরিক্যাল ক্লাস আর পর নিয়ে আসবো। চলো এবার দেখি নেক্সট কি আছে। দেখো দেখো এই পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী কি। দেখো এক উদাহরণ দাও, যে মানুষ, ধরো আমি লিখলাম যে এই মানুষ, মানুষ, এই মানুষ শ্রেণী, এই মানুষ শ্রেণী বাদে, মানুষ শ্রেণী বাদে, মানুষ বাদে বাকি যত সমস্ত শ্রেণী আছে, মানুষ বাদে বাকি যত সমস্ত শ্রেণী আছে তাকে বোঝানোর জন্য যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় পরিপূরক শ্রেণী বা পদ। তাহলে মানুষ বাদে, মানুষ বাদে গরু, ছাগল, ভেড়া, টেবিল, চেয়ার, বই, খাতা এটসেট্রা, হাজার হাজার কোটি কোটি, এই সমস্তকে কিন্তু একজনকে নয়, একটাকে নয়। এই মানুষ বাদে গরু, এটা একটা হলো, ওটাই কিন্তু পরিপূরক শ্রেণী নয়। মানুষ বাদে ছাগল, ওই ছাগলটাই পরিপূরক শ্রেণী নয়। মানে মানুষ বাদে, ধরো এটা সাপোজ ধরো একটা পৃথিবী বা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড, ধরো এ হলো মানুষ, বি হলো অন্য কিছু, সি অন্য কিছু, ডি গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ টেবিল, ধরো এটসেট্রা, এটসেট্রা, ধরো এই আছে, এতগুলো ধরো শ্রেণী আছে। আচ্ছা এই মানুষ শ্রেণী এ বাদে ওই বাকি শ্রেণীগুলোকে বোঝানোর জন্য যে পদ ব্যবহার করা হয় সেই পদযুক্ত যে শ্রেণী তাকে বলা হয় পরিপূরক শ্রেণী। তাহলে বলো তো এবার মানুষ শ্রেণীর পরিপূরক শুধু বি, মানুষ শ্রেণীর পরিপূরক শুধু ই, শুধু সি, শুধু ডি না, এই যতগুলো সবগুলোকে বোঝানোর জন্য। তাহলে সব কি ব্যবহার করবো আমরা? ব্যবহার করবো আমরা মানুষের পরিপূরক শ্রেণী হলো অমানুষ। দেখো তো অমানুষ মানে কি? মানুষ বাদে বাকি সব। তাহলে এখানে যে মানুষ এটা কি? অমানুষ। অমানুষের মধ্যে নিশ্চয় আছে, কেন মানুষ নয়? অমানুষের মধ্যে বই আছে, কেন মানুষ নয়? অমানুষের মধ্যে খাতা আছে, কেন মানুষ নয়? যেটা মানুষ নয় সেটা হলো অমানুষ। কলম, কলমের অকলম, যেটা কলম তার পরিপূরক কোনটা হবে? অকলম। কেন? অকলম মানেই তো কলম বাদ। দেখো এবার দেখো তো টেবিল, চেয়ার, বই, খাতা সেটা কলমের মধ্যে পড়বে না অকলমের মধ্যে পড়বে? তুই বলো। অকলম পড়বে। এই জন্য বলা হয় যেটা শ্রেণী, যে শ্রেণীর কয়টা শ্রেণী তার অন্তর্গত যা বিপরীত, তার অন্তর বিপরীত যতগুলো শ্রেণী আছে, দেখো তো এটা বিপরীত, এটা এটা এটা, এই এর মানুষের অন্তর্গত যতগুলো বিপরীত শ্রেণী আছে, এর মানুষ ভিন্ন শ্রেণী আছে, সে সমস্ত বিপরীত শ্রেণীর সমষ্টিকে বলা হয় পরিপূরক শ্রেণী। যেমন বাম দিক, বাম দিকে যদি বলা বাম দিক ধরি তাহলে বাম দিকে বিপরীত কি? ডান দিক। এই ডান দিক কি বামের ডান বলা যায়, দর্শনে কিন্তু তো ডান বাদে তো আরো কিছু হয়, যেমন পেছন সামনের দিকে হয়, পেছনের দিক, ডান দিক বাম দিক হতেই পারে। এই জন্য যেটা বলবে তা ছাড়া অন্যগুলোকে বলা হয় বিপরীত শ্রেণী, আর সমস্ত বিপরীত শ্রেণীর সমষ্টিকে বলা হয় কি? পরিপূরক শ্রেণী। এক কথায় যে আমরা ধরলাম, এখানে ধরলাম আমরা কলম, তাহলে কলম একটা শ্রেণী, এই কলম বাদে বাকি যতগুলো শ্রেণী আছে না, সমস্ত শ্রেণীর যোগফলকে বলা হয় পরিপূরক শ্রেণী। এই যোগফলকে আমরা চিহ্নের দ্বারা প্রকাশ করি। মানুষের পরিপূরক শ্রেণী বা বৃদ্ধ শ্রেণী হলো অমানুষ, কিন্তু মানুষের একটা শ্রেণী যেটা গরু বা ছাগল বা ভেড়া, এইগুলো কিন্তু পরিপূরক নয়, এইগুলোকে বলা হয় বিপরীত শ্রেণী। বিপরীত শ্রেণী। তাহলে বলো তো কলমের বিপরীত শ্রেণী কি?
খাতা, বই, চেয়ার, এগুলো বুঝা গেল। এর বলে বাড়ির বিপরীত শ্রেণী কি? বাড়ি ছাড়া বাকিগুলো বলো, একটা একটা করে বলবে। তাহলে বাড়ির বিপরীত শ্রেণী কোনটা? টেবিল। বাড়ির বিপরীত শ্রেণী কোনটা? খাতা। এবার যদি বলা হয় বাড়ির পরিপূরক শ্রেণী কি? অবাড়ি। তাহলে পরিপূরক শ্রেণী বলা মানে অবাড়ি, বুঝা গেল। টেবিলের বিপরীত পরিপূরক শ্রেণী অটেবিল, মানে লাগালি হয়ে গেল। হ্যাঁ, যেটা বলবে লাগাবে, বুঝা গেল। এ হচ্ছে পরিপূরক শ্রেণী আর বিরুদ্ধ শ্রেণী। আর তার একটা একটা করে হবে বিপরীত শ্রেণী। ধরো এটা বিপরীত, 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 বিপরীত। কার বিপরীত? এর বিপরীত। আর এই সমস্ত বিপরীত শ্রেণী যোগ করে যেটা হয় সেটা হলো পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী, বুঝা গেল। ও দেখো তো, যদি বলা হয় কালো রং, তাহলে কালো রঙের বিপরীত শ্রেণী সাদা, হলুদ, কমলা, গোলাপি, বেগুনি, এই প্রত্যেকটা বিপরীত শ্রেণী। কিন্তু এই সমস্তকে যোগ করে দাও, বলে দাও অকালো, অকালো হয়ে গেল পরিপূরক বা বিরুদ্ধ শ্রেণী। আশা করছি বোঝা গেছে কোন কোন শ্রেণী। চলো নেক্সট যাই। এই অস্তিত্বমূলক তাৎপর্য কি? দেখো, এই অস্তিত্বমূলক কি? অস্তিত্ব কি থাকা মানে আছে। তাহলে মনে রাখবো, যে বচনের অন্তর্গত বা যে শ্রেণীর অন্তর্গত কোন সদস্যের বাস্তবে অস্তিত্ব আছে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। মানে কি? যে শ্রেণীর অন্তর্গত কোন সদস্য বাস্তবে অস্তিত্ব আছে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। তাহলে বলতো কার কার আছে? কোন এ, ই, আই, ও কার আছে? এ তো জিরো হবে না, ই ও তো জিরো সমান জিরো হবে না। দেখো তো, একটু আগে বললাম না যে এ শূন্য শ্রেণীটা এ আর ই, এর তো নাই, সমান জিরো। তার মানে কার অস্তিত্ব আছে? অবশ্যই আছে। কার? আই বচনের নট ইকুয়াল টু জিরো অস্তিত্ব আছে, ও বচনের অস্তিত্ব আছে। এই জন্য বলা হয় বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আর সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কেন? সমান জিরো, আর নট ইকুয়াল টু জিরো হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। চলো আশা করি বোঝা গেছে। নেক্সট দেখি এবার অস্তিত্বমূলক দোষ কি। তখন কি এটা মনে রাখবে, দোষটা কেমন ভাবে বুঝে রাখো, সিম্পল বুঝে রাখো। পরে এটা কিন্তু পরে ডিসকাস করবো আমরা যখন এই থার্ড ক্লাসে আলোচনা করবো বিষয়টা। হ্যাঁ, দেখো জর্জ বলছেন বা নব্য যুক্তিবিজ্ঞানে বলছেন যে যুক্তিতে আশ্রয় বাক্য হয় সামান্য বচন কিন্তু সিদ্ধান্ত হয় বিশেষ বচন, তা সেই যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। আর বলি আশ্রয় বাক্য সামান্য বচন কিন্তু সিদ্ধান্ত বিশেষ বচন, তা সেই যুক্তিতে যে দোষ ঘটে সেই দোষকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। এক্সাম্পল দেখো, এ অতএব আই। দেখো, এই যুক্তিতে যে দোষ ঘটেছে তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। সেটা কেমন? দেখো, আশ্রয় বাক্য সামান্য, এও সামান্য, এও সামান্য, সিদ্ধান্ত কি বিশেষ, আই বচন। এই জন্য এই যুক্তিটা হয়ে গেল কি আমাদের অস্তিত্বমূলক দোষ। এখানে কিছু নিয়ম টিয়ম কিচ্ছু দেখার প্রয়োজন নেই, সরাসরি একটাই বলবে আশ্রয় বাক্য সামান্য, সিদ্ধান্ত বিশেষ। যেমন ধরো ই, এ অতএব ও, দেখো এটাও সামান্য সামান্য আর বিশেষ, দোষ ঘটে গেল। এই রকম জিনিস আশ্রয় বাক্য সামান্য আর সিদ্ধান্ত বিশেষ হলে যে দোষ হয় তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। বুঝে গেছে হচ্ছে। চলো নেক্সট দেখো, যে এবার জানবো যে বুলীয় রূপ নির্ণয়। এবার শিখবো আমরা কিভাবে বুলীয় রূপ নির্ণয় করতে হয়। হ্যাঁ চলো দেখে নি আমরা। প্রথমে তোমাদেরকে এইরকম প্রশ্ন দেবে, এরকম বচন দেবে, এরকম বচন দিয়ে বলবে এটাকে তোমরা বুলীয় লিপি সাজাও। ঠিক আছে, বুলীয় লিপি সাজাও। কটা প্র্যাকটিস করে বুঝতে পারবে। আর এই যে বুলীয় লিপি করতে গেলে তোকে প্রথমে বলছি যে তোমরা আগে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টার ছিল, এখানে বাক্য থেকে বচন করার যে নিয়মগুলো শিখেছিলাম, যা দেখোনি এলি ট্যাবটা দেখে নিও, দেখে নাও যে এই বাক্য থেকে বচন করার নিয়ম যে ক্লাস আমি নিয়েছিলাম, পর 3খানা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলো আবার দেখে নাও। কেন বাক্য থেকে বচন না করতে পারলে এই বুলীয় ভাষ্য করা যাবে না।
তাই আগে ওগুলো দেখে নাও, তারপর এটাকে দেখিও। ঠিক আছে, চলো দেখো এখানে আমরা কি করবো, এরকম বচন দেওয়া থাকবে। প্রথমে দেখবে সকল চিত্রকর হয় অশিল্পী। তোমরা প্রথমে বাজবে কি বচন, তারপর উদ্দেশ্য চুজ করবে, তারপর বিধেয় চুজ করবে। ঠিক আছে, দেখো তো প্রথমে কি বচন, সকল আর হয় আছে, অবশ্যই এ বচন বার করলাম। এবার বলো তো যে এ বচনের বুলীয় ভাষ্য কি, তোমরা বলো। দেখো এই যখন এখানে এ বুঝতে পেরে গেছি আমরা, সঙ্গে সঙ্গে কিন্তু রাপ ইউজ করবে। ঠিক আছে, রাপ ইউজ করবে, এ লিখলাম। এবার চলো এ বচনে দেখো তো বুলীয় ভাষ্য কি হয়, দেখো তো কি হয়, এর কি হয়, এস পি বার ইকুয়াল টু 0। তাই চলো এবার আমরা ছোট করে নিই, সঙ্গে সঙ্গে রাপে এস পি বার ইকুয়াল টু 0 করলাম। এটা কিন্তু তো নয়, আমি আগে রাপ করব, রাপ না করলে কিন্তু ভুল হবে। তোমাকে বলছি আমি, অবশ্যই তুমি রাপ করবা। রাপ যদি না করো তাহলে পরে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি। তার খাতায় রাপ আগে রাপ করবে, যখন তুই বুঝে গেছো এটা এ বচন, সঙ্গে সঙ্গে রাপ করব। রাপ করার পর ওই ক্যালকুলেশন সিদ্ধান্ত হয়ে যাবে, তখন এখানে উত্তর দেবো আমরা। বুঝা গেছে? চলো রাপগুলো কিভাবে করতে হয় দেখো। প্রথমে আমি কি করলাম, এই সকল আর হয় দেখে করলাম, সঙ্গে সঙ্গে বসালাম, দিলাম এর বুলীয় ভাষা কি হয়, এস পি বার সমান 0 হয়। এবার দেখতে হবে উদ্দেশ্যকে আর বিধেয়কে। দেখো উদ্দেশ্য, দেখো তো চিত্রকর উদ্দেশ্য, এই উদ্দেশ্যের কাছে যদি অ বার নয় থাকে, নয় নয় নও নট অ, বিশেষ করে বাংলাতে অ থাকবে, এরকম অ থাকবে, এটা অ হবে। বাংলাতে অ থাকবে, অ ছোট্ট আইপেন থাকবে, কিছু একটা অ থাকবে। যদি অ থাকে তবে তার মাথা বার হবে, অ মানে বার, অ মানে বার। তা দেখো তো এই চিত্র করে কোন অ আছে, অ নেই, তার মানে এসে বার হবে না। যদি অ থাকতো বার হতো, তা চিত্র করে কোনো কোথাও অ নেই, তার মানে বার হবে না। হয়ে গেছে? এবার দেখো তো অ আছে, অশিল্পী, শিল্পীর জন্যই কিন্তু পি বার। শিল্পী হলো নিয়ম, যেটা মানে এ বছর নিয়ম যদি এটা, এই শিল্পীর জন্য কিন্তু পি বার। এবার দেখো অ আছে, অ থাকার জন্য বার দিব, তাহলে এই অ এর জন্য বার দিলাম। এই বার কিন্তু আগের নিয়মের বার, এটা ভুল করবে না, কখনো ভুল করবে না। হ্যাঁ, শিল্পীর জন্য কিন্তু পি বার, কারণ নিয়ম, আবার সূত্র যে এস পি বার। এবার দেখবো কোথায় কোথায় অ আছে। চিত্রে অ নেই, দিলাম না বার, এখানে অ আছে, বার দিলাম। এবার দেখো তো আমরা শিখেছিলাম না যে বারবার নয় নয় কেটে যায়, নয় নয় কেটে যায়, মাইনাস আমাদের প্লাস হয়ে যায়, সেরকম ভাবে এই দুটো বার কেটে দিবে। কেটে দিলাম, তাহলে কেটে দিলে কি হয়, এই থাকলো না, তাহলে এখানে বলো তো কি থাকলো, এস পি সমান 0, এস পি সমান 0, বাস ওটাই উত্তর হয়ে গেল। বসে দাও, তাহলে এস পি সমান 0, এটা হলো আমার এই বচনের বুলীয় ভাষ্য। তোমরা অনেকে মন করবে সেটাই ই বচন হয়ে গেল। হ্যাঁ, এই ক্যালকুলেশন আর কি হলো দেখে লাভ নেই, আমার দেখতে হবে না, আমাকে দেখতে হবে কিভাবে করলাম। ঠিক আছে, হয়তো প্রথমটা বুঝতে পারলে না, সেকেন্ড দেখো। দেখো সকল হয়, তোমরা বলো কি বচন এটা, হ্যাঁ বলো, তুমি বলো, তুই বলো কি বচন এটা, অবশ্যই ঠিক, ঠিক বলেছো, অবশ্যই এই বচন। থ্যাংক ইউ। দেখো এ হলো, রাপ করি, বলো এবার তুই বলো এ বচনের সূত্র নিয়ম বুলীয় ভাষা কি, তুই বলো। তাই এ বচনের বুলীয় ভাষা কি, হ্যাঁ একদম ঠিক বলেছো, এস পি বার সমান 0। তো এস পি বার সমান 0, এটা তো নিয়ম। যখনই এ পেয়ে যাবে আগে এস পি বার সমান 0 হয়ে গেল, নিয়ম ওইটা। এবার দেখবো কার অ আছে কার অ নেই, যার অ থাকবে তাকে বার দেব, আর যার অ নেই তাকে বার দেব না। দেখো তো এসে অ আছে, এর অ কিন্তু আ হয়ে গেছে, এলো অ, অ এস অ আছে, এই অ থাকার জন্য এসে বাদ দিলাম। আর দেখো তো আবার পি অ আছে, এই পি অ থাকার জন্য পি কেও বার দিব, পি কেও বার দিলাম।
এই বারটা কিন্তু নিয়মের, বারবার বলছি ভুল করো না, এই বারটা কিন্তু আগে ছিল নিয়মের বার, আর এখানে অ থাকার জন্য এই বার দিলাম। তা কি দাঁড়ালো, এই যেন আমরা বারে বারে কাটো, তাহলে বারে বারে কেটে গেল, থাকলো কি আমাদের এস বার পি সমান 0। কি বোঝা গেল? এটাই হলো, এখানে বসে দাও যে এস বার পি সমান 0। কি আশা বোঝা গেছে?